শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর মুজাফফর আটক ৪৫ বছর ছিলেন পলাতক, সেনাবাহিনীর কাছে হস্তান্তর করল ডিবি। জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এনসিপি নেতাদের অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানির চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি জামায়াতের। সরকারকে বিব্রত করতেই কিছু শিক্ষার্থীকে ব্যবহার করছে একটি গোষ্ঠী, ঘোলা পানিতে মাছ শিকার করতে না দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। সড়কে জনভোগান্তি বরদাস্ত নয়। যোগ্য দল হিসেবেই শিরোপার মঞ্চে আর্জেন্টিনা, ফাইনালেও জ্বলে ওঠার অপেক্ষায় মেসি, লাউতারোরা। ছাড় দেবে না ইয়ামালের স্পেনও। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী অবশেষে ধরা পড়লেন। দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক আসামি মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতারের খবর জানায় ডিএমপি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কোর্ট মার্শাল সম্পন্ন করতে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা হামলা চালিয়ে হত্যা করে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। এই হত্যাযজ্ঞে সরাসরি অংশ নেয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেন ও ক্যাপ্টেন মুসলেউদ্দিন ছিলেন অন্যতম। মামলা সংক্রান্ত বিভিন্ন নথি অনুযায়ী মুজাফফর হোসেনই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রথম শনাক্ত করেন। এই মুহূর্তে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি যাব তার কাছে। ইমদাদ, আপনি সঠিকই বলেছেন। এই বিষয়ে আসলে যে বিষয়টি এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি যে দীর্ঘ ৪৫ বছর আত্মগোপনে থাকার পরে মেজর মুজাফফর হোসেনকে গ্রেফতার করেছে গত রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। যিনি অন্যতম ঘাতক, অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যিনি গুলি করেছিলেন এবং প্রথম শনাক্ত করেছিলেন, তিনি ছিলেন এই মেজর মুজাফফর, এবং পরবর্তীতে আরও যারা ছিলেন তারাও সেই হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন। তো এই যে মেজর মুজাফফরের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পরে তৎকালীন যে জিওসি ছিলেন মঞ্জুর, তার কাছে ফোন দিয়ে তিনি কিন্তু জানিয়েছিলেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। তো এ নিয়ে আসলে কোনো দ্বিধার কোনো সুযোগ নেই যে মুজাফফর তিনি আসলে অন্যতম একজন হত্যাকারী। তাকে দীর্ঘ সময় ধরেই আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজছিলেন, এবং গত রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ একজন যুগ্ম কমিশনারের নেতৃত্বে তেজগাঁও বিভাগের একটি চৌকস দল তাকে বনানী ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি কিন্তু দীর্ঘ সময় পলাতক ছিলেন এবং নাম পরিচয় পাল্টে আত্মগোপনে থেকেই তিনি চলাফেরা করছিলেন। অর্থাৎ তিনি যে মেজর মুজাফফর, তার খুব কাছের লোকজন ছাড়া আসলে অধিকাংশ মানুষই সেটা জানতেন না। তো এটা আসলে অন্যতম একটি সাফল্যই বলা চলে যে এত বছর পরে এভাবে পলাতক থাকার পরে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এবং তারপরে যেহেতু এটি সেনাবাহিনীর একটি অন্যতম নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা, যার প্রেক্ষিতে আইনানুগ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এই মুহূর্তে তিনি সেনাবাহিনীর হেফাজতে আছেন। যদিও কিছু সময় আগে আমরা দেখেছি সেনাবাহিনীর দুটি গাড়ি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে প্রবেশ করেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে হয়তো কিভাবে তাকে গ্রেফতার করা হয়েছে বা কিভাবে তার বিষয়ে তথ্য পাওয়া আছে, এ বিষয়ে যে তথ্যগত সহযোগিতা, সেটির জন্যই হয়তো সেনাবাহিনীর তরফ থেকে তাদের দুটি টিম এই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে প্রবেশ করেছে। তো ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে তারাও হয়তো খুব শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত আমাদের জানাবেন, তখন আমরা অবশ্যই তা দর্শকদের জানিয়ে দিব। এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। সহকর্মী আতাউর কাউসার যোগ দিয়েছিলেন রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে থেকে। এবার জুলাই শহীদ দিবসের খবর। জুলাই শহীদ দিবসে আবু সাঈদ ওয়াসিমদের শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করেছে জাতি। রংপুরের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের চেতনা গণতন্ত্রকে সুসংহত করার উৎস হয়ে থাকবে। জুলাই সনদ বাস্তবায়নে সরকার ও বিরোধী দল একযোগে কাজ করবে। এদিকে কক্সবাজারে শহীদ ওয়াসিমের কবরে শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন,
জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের বিচার নিশ্চিত করবে সরকার। জুলাইয়ের সেই বীরদের স্মরণ করা হলো শ্রদ্ধা ভালোবাসায়। জেলায় জেলায় পালিত হয়েছে নানা কর্মসূচি। রংপুরে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সঙ্গে ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আহমেদ আজম খান বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের চেতনাই হবে গণতন্ত্রকে সুসংহত করার উৎস। জুলাই চেতনা হবে এই আবু সাইদ, এই ওয়াসিম আকরাম সহ 1400 আমাদের যোদ্ধাদের শাহাদাত বরণের চেতনা হবে আগামী দিনে গণতন্ত্রকে সুসংহত করা, দেশটাকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের দ্বিতীয় শাহাদত বার্ষিকীতে রংপুরের পীরগঞ্জে বাবনপুর গ্রামে তার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি। তিনি বলেন, তার আত্মত্যাগে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। শহীদ আবু সাইদের এই শাহাদাত বরণের মাধ্যমে পুরো বাংলাদেশে ফ্যাসিস্ট পতনের যাত্রা শুরু হয়েছিল। এদিকে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। পরে ওয়াসিমের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। 2 বছর পর আসার পরও আমরা যে জায়গাতে ছিলাম এই জায়গাতে আছি। সরকারের আমাদের বিচারটা পাবো বলে আমরা আশায় করে থাকছি। জুলাইয়ে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার বর্তমান সরকার নিশ্চিত করবে বলে জানান ইশরাক হোসেন। জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা সংগঠিত হয়েছে, সেই গণহত্যার সাথে যারা জড়িত ছিল, যারা নির্দেশদাতা ছিল, বিগত ফ্যাসিবাদী খুনি হাসিনার সময় সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই এবং আমি এটার জন্য কাজ করে যাব। চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান সিটি মেয়র। সেখানে ছিলেন আহত জুলাই যোদ্ধা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। আহতদের পুনর্বাসন ও চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেন তিনি। সবাই মিলে তাদের পাশে থাকতে হবে এবং জুলাই অগাস্টের যারা বিপ্লবী, যারা আহত হয়েছেন, ওই আহত পরিবারকে আমাদেরকে অবশ্যই দেখভাল করতে হবে, পুনর্বাসন করতে হবে এবং শহীদ পরিবারকে পুনর্বাসন করতে হবে। এছাড়া কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, যশোর, চাঁদপুর, শরীয়তপুর, দিনাজপুর সহ সারা দেশে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতি স্মরণ করে আলোচনা করেন বক্তারা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জুলাই অভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা মানবে না জামাত। শহীদদের আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানের চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এদিকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, জুলাই সনদ বাস্তবায়নে জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার। পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন তারা। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, জুলাই সনদ বাস্তবায়নে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। জানান, সংস্কার নিয়ে সরকার সদিচ্ছা দেখালে আবারও শক্তিশালী হবে জুলাই ঐক্য। আমরা মনে করি জুলাই গণ অভ্যুত্থানের এই বিপ্লবের সুফলকে সকলের কাছে পৌঁছে দিতে হলে রাষ্ট্র সংস্কারের কোনো বিকল্প নেই। 70% মানুষ গণভোটের পক্ষে, হ্যাঁ এর পক্ষে রায় দিয়েছে, কিন্তু বর্তমান সরকার সেই রায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জুলাই শহীদ দিবসে আবু সাইদ, ওয়াসিম আকরাম সহ অভ্যুত্থানে প্রাণ হারানো শহীদদের স্মরণ করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম। বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে দলটির ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। রাজনৈতিক নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে কেউ বেইমানি করলে ইতিহাস তাদের ক্ষমা করবে না। চোখ দিয়ে পানি পড়ে না, রক্ত পড়ে, কারণ এই ইতিহাসটা রক্তাক্ত ইতিহাস। শহীদের রক্তে লেখা 24। আল্লাহর কসম, জীবন দিব কিন্তু 24 হারিয়ে যেতে দেব না। আমরা আশা জাগাইয়ে রাখতে চাই যে এই রাষ্ট্র নিমক হারামি করবে না এদের সাথে, কিন্তু যদি করে তাহলে অতীতে যেমন নির্মক হারামদের কোনো ভালো পরিণতি হয়নি, বর্তমানেও হবে না। উত্তাল জুলাইয়ে রাজপথে রক্ত দেয়া সহযোদ্ধাদের স্মরণ করেছে ছাত্র শিবিরও। এদিন সকালে রায়ের বাজার কবরস্থানে জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা জানান শিবিরের কেন্দ্রীয় নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় সরকার ফিরিয়ে আনতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকে এই কথা বলেন তিনি। দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে রায় কার্যকর করা হবে বলেও জানান মন্ত্রী। আমরা তো তাকে ফিরিয়ে আনার জন্য
এক্সট্রাডিশন চুক্তি অনুসারে ইন্টারিম গভর্নমেন্টের সময়ও পত্র দেওয়া হয়েছে ভারত সরকারের কাছে, এরপর আমরা তাগাদাও দিয়েছি। আমরা তো তাকে ফেরত চাই এবং বিচারের মুখোমুখি হোক। ইতিমধ্যে যেহেতু তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, আদালতে তার আত্মসমর্পণের সুযোগ আছে কিনা সেটা আইনজ্ঞরাই বলবেন। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসাবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। যদি আপিল করার কোনো সুযোগ থাকে সেটা আইন আদালত বুঝবে, তখন আপিলের সুযোগ থাকলে আপিল হবে। আমাদের কাছে প্রত্যাবর্তনের যে ঘোষণা ওখান থেকে মাঝে মাঝে দিচ্ছে, তো সেটা তো কিভাবে দিচ্ছে জানি না। আমরা তো তাকে আইনানুগভাবে ফেরত চাই। ভিন্ন মত থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ফল উৎসবে যোগ দিয়ে কথা জানান তিনি। বলেন, নতুনভাবে দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার। নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিটি প্রস্তাবনা মন্ত্রণালয় ধরে ধরে বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। অনুষ্ঠানে ডিআরইউ কমপ্লেক্সে তৈরিতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। আজকে গণতান্ত্রিক বাংলাদেশে আমরা সেই বৃহত্তর ঐক্যকে আবারও ধারণ করতে চাই। অবশ্যই আমাদের ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন আদর্শ, ভিন্ন মূল্যবোধ থাকবে, বা যতক্ষণ পর্যন্ত আমরা গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করব, যতক্ষণ পর্যন্ত আমরা দেশপ্রেমকে ধারণ করব, ততক্ষণ পর্যন্ত জাতির বৃহত্তর স্বার্থ এই জায়গাগুলোতে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জায়গাতে, জনগণের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা অগ্রসর থাকবো, একসাথে কাজ করে যাব। জুলাই আন্দোলনে এক নারকীয় হত্যাযজ্ঞের সূচনা হয়েছিল 24-এর 16 জুলাই। এদিন সারা দেশে ছাত্রদের উপর হামলা চালায় পুলিশ, ছাত্রলীগ। পুলিশের গুলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাইদ ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ নিহত হন 6 জন, আহত হন কয়েকশো। ছাত্রনেতারা বলছেন, 16 তারিখ আন্দোলনের বাঁক বদলের দিন। এদিন থেকেই নতুন গতি পায় আন্দোলন। উত্তাল জুলাইয়ের 16 তারিখের দিন লিপি তুলে ধরছেন নাজমুস সালেহী। তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। 14 জুলাই 2024 কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেয়া শেখ হাসিনার এই বক্তব্যে ফুঁসে ওঠে ছাত্র সমাজ। তাৎক্ষণিকভাবে বক্তব্য প্রত্যাহারের দাবি তোলে শিক্ষার্থীরা। রাত থেকে বিশ্ববিদ্যালয়ে জড়ো হতে থাকে তারা। এক পর্যায়ে মধ্যরাতে হলের গেট ভেঙে রাজপথে নেমে আসে হাজার হাজার শিক্ষার্থী। ছাত্রলীগের বাধা উপেক্ষা করে তালা ভেঙেই বেরিয়ে আসে সবকটি হলের মেয়েরাও। সেদিনই প্রথম ব্যবহার করা হয় রাজনৈতিক স্লোগান। প্রথমবারের মতো শেখ হাসিনাকে স্বৈরাচারের তকমা দেয় ছাত্র সমাজ। আমরা যে গ্রুপ খুলে আন্দোলনে অংশগ্রহণ করলাম ছাত্রদলের পোর্শন থেকে তুলনামূলক জুনিয়ররা, ওই গ্রুপে আমরা বললাম, তোমরা এমন একটা স্লোগান তৈরি করো আজকে রাতেই হাসিনাকে যেন স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করুন যায়। যেই স্লোগান তৈরি করো ওই স্লোগানে যেন স্বৈরাচার শব্দটা থাকে। তৎকালীন জিয়া হল ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক এবং ওই সমন্বয় কমিটির সহ সমন্বয়ক রিজভী আলম রাজু ভাস্কর্যে দাঁড়াইয়াই ওই গ্রুপেই স্লোগান দেয়, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, সংযুক্তি করে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এরপর আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করে আওয়ামী লীগ। 15 জুলাই সকাল থেকে শিক্ষার্থীদের দমনের হুমকি দিতে থাকে ছাত্রলীগ ও সরকারের মন্ত্রীরা। মুক্তিযুদ্ধের বাংলাদেশে রাজাকার যারা হইতে যাবে এদের কোনো দাবি মানা হবে না। আমাদের যেটা প্ল্যান ছিল সেটা হলো যে আমরা যারা হাসপাতালে হামলা করেছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা করব, যার ফলে ঢাকার কয়েকটা মহানগরী সেখানে যায় এবং তাদেরকে ধাওয়া দিয়ে তাদেরকে বের করে দেয়। 15 জুলাই রাতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ফুঁসে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। ওই দিন হল থেকে বের করে দেওয়া হয় ছাত্রলীগ কর্মীদের। বোনদের উপরে আঘাত করা হয়েছে নৃশংসভাবে এবং তাদের উপরেও আক্রমণ করা হয়েছে। তারা সেখানে কিন্তু সকল বাঁধন ছিন্ন হয়ে গেছে। ওই দিন রাতেই প্রত্যেকটি হলে সংগ্রাম শুরু হয় এবং প্রত্যেকটি হল থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা হয় চূড়ান্তভাবে। এদের সেই আত্মত্যাগ এবং তার যে বুক টান করে 2 হাত প্রসারিত করে গুলির সামনে এইভাবে দাঁড়ানো, এটা নিঃসন্দেহে একটা আমাদের জন্য আইকনিক বিষয় এবং পুরো ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে শক্ত অবস্থানের ভূমিকা রেখেছিল। এই দুইটা খবর যখন একসাথে পাই আমাদের মিটিং চলাকালীন অবস্থায়, তখন বলছে যে এই মুভমেন্ট আসলে আর এই কোটার মাঝে সীমাবদ্ধ নেই, আমাদের আসলে সামনের দিকে ভাবতে হবে। আসল গণঅভ্যুত্থানের স্পিডটি শুরু হয়েছিল 16 তারিখ, যেটি 15 তারিখের ঘটনার প্রেক্ষাপট থেকে 16 তারিখে শুরু হয়েছিল।
16 তারিখ রাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এক প্রজ্ঞাপনে বন্ধ করে দেয় দেশের সকল বিশ্ববিদ্যালয়। হল খালি করার নির্দেশনা দেয় প্রশাসন। 2025 সাল থেকে 16 জুলাই শহীদ দিবস হিসেবে পালিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া কোটা বিরোধী আন্দোলন 16 জুলাই আবু সাঈদ নিহতের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে সারা দেশব্যাপী। আন্দোলনে অংশ নেওয়া ছাত্রনেতারা বলছেন, মূলত ওই দিন থেকেই ফ্যাসিবাদ বিরোধী সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে নামে রাজপথে। শুরু হয় অভ্যুত্থানের অভিযাত্রা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সরকারকে বিব্রত করতে কিছু শিক্ষার্থীকে ব্যবহার করে আন্দোলনের নামে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি গোষ্ঠী। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কথায় কথায় সচিবালয়ে ঢুকে পড়া নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ায় এই সংকট বেড়েছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, সড়ক আটকে জনভোগান্তি বরদাস্ত করবে না সরকার। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। গত কয়েকদিন ধরে তারা সড়ক আটকে বিক্ষোভ করায় বাড়ে জনভোগান্তি। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট এ অবস্থায় শিক্ষামন্ত্রী জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেন এবং বিতর্কিত পদার্থবিজ্ঞান পরীক্ষার ভুলের জন্য শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দেন। ওই সময়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। সমসাময়িক নানা ইস্যুতে বৃহস্পতিবার সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে বিব্রত করতে একটি গোষ্ঠী শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে গোলাপানিতে মাছ শিকার করতে চায়। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থী না। শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এরকম কোনো বিষয়ে আমরা অ্যালাউ করব না। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন দুবাই থেকে সাবেক আইজিপি বেনজির আহমেদকে এবং ভারত থেকে ওসমান হাদির হত্যাকাণ্ডে গ্রেপ্তার 3 আসামিকে দেশে ফেরানো ইস্যুতে। দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের যা কিছু করণীয় আইনানুগভাবে সবকিছু আমরা সম্পন্ন করেছি এক্সট্রাডিশন চুক্তি অনুসারে এবং ইউএন চার্টারের অনুসারে, যেটা ইউএর সাথে করা হয়েছে। আশা করি আমরা খুব অল্প সময়ের ভিতরে সাড়া পাব। ভারতে যে 3 জন আসামি গ্রেফতার হয়েছে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে, অভিযুক্তদের মধ্যে, তাদের বিষয়ে আমরা একইভাবে এখানকার ওয়ারেন্টের কপি, মামলার কপি, বিস্তারিত তথ্য আমরা পাঠিয়েছি। ভারতের সাথে তো বাংলাদেশের এক্সট্রাডিশন চুক্তি আছে, সেই হিসাবে তারা তাদেরকে প্রেরণ করবে। ডিএনএ টেস্টে প্রমাণিত হলে জুলাই শহীদের সংখ্যা বাড়বে এবং ভুয়া প্রমাণিত হলে তালিকা থেকে বাদ দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অভিযোগ পাওয়া গেলে আমরা তদন্ত করে অবশ্যই সেটা তালিকা থেকে বাদ দেওয়া হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বন্যার পানি নেমেছে কিন্তু শুকায়নি কৃষকদের চোখের জল। কক্সবাজারে 43,000 কৃষকের কাছে এই বন্যা কেবল ফসল নয়, কেড়ে নিয়েছে জীবিকার ভরসাও। তাদের দাবি ত্রাণ নয়, দ্রুত কৃষি পুনর্বাসন। ক্ষতিগ্রস্তদের বীজ ও চারা সহায়তা দিয়ে দ্রুত চাষে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। সুজাউদ্দিন রুবেল জানাচ্ছেন বিস্তারিত। 1 বছরের স্বপ্ন ছিল ইসমাইল মাহমুদের। 4 কানি জমিতে 8 লাখ টাকা ব্যয়ে চাষ করেছিলেন 3 ধরনের শাকসবজি, কিন্তু কয়েকদিনের বন্যায় ভেসে গেছে সেই স্বপ্ন। পানি নেমেছে, তবে জমি জুড়ে এখন শুধু পৌঁছে যাওয়া ফসল আর লোকসানের দীর্ঘ হিসাব। কলমি শাক, নারী শাক, পুঁই শাক সবগুলো নষ্ট হয়ে গেছে। এখন আমি কি করব? 8 লাখ টাকা খরচ করছি মাটি থেকে, এখন সবগুলো নষ্ট হয়ে গেছে। ইসমাইলের মতো একই পরিণতি কক্সবাজার সদর, রামু, চকুরিয়া, পেকুয়া ও মাতামুহুরি এলাকার শত শত কৃষকের। সবজির ভান্ডার খ্যাত এই অঞ্চলের বিস্তীর্ণ কৃষি জমি টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যায়। 9 দিন পর পানি নেমেছে, কিন্তু মাঠ জুড়ে এখন শুধু নষ্ট ফসল আর অনিশ্চিত ভবিষ্যতের ছবি। কমপক্ষে 3 লক্ষ টাকার বীজ তেলা নষ্ট হয়ে গিয়েছে। পানি বন্যা 10 লাখ পর্যন্ত মানে হয় ধান, চাউল, শাক সবজি, মাছ, কাজ বেরিয়ে গিয়ে তারা 8-10 হাজার দিয়ে
ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ এখনো মাঠে কৃষি তাদের দাবি ত্রাণ নয়, দ্রুত কৃষি পুনর্বাসন ও ঘুরে দাঁড়ানোর সুযোগ। একই সঙ্গে ভবিষ্যতে এমন সংকট এড়াতে সরকারের কার্যকর ও স্থায়ী পদক্ষেপ চান তারা। মাঠে কোনো কৃষি কর্মকর্তাকে দেখি নাই, অবশ্যই কৃষি কর্মকর্তা এবং যারা কৃষি অফিসার আছে তাদেরকে এগিয়ে আসা উচিত। আমাদের আসলে ত্রাণের দরকার নেই, আমরা সরকারের কাছে চাই যে আমরা যেন খুব দ্রুত ঘুরে দাঁড়াতে পারি। তবে কৃষি বিভাগের দাবি ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের বীজ চারা সহায়তা দিয়ে দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই মুহূর্তে কৃষকদেরকে এই ক্ষতি পুষিয়ে নেওয়া যেটি আমার বলা হচ্ছে, যেহেতু আমাদের আমনের এখনও আমাদের সময় আছে, তাদেরকে হচ্ছে আগাম একটু বীজতলা করার জন্য খুব অতি তাড়াতাড়ি আমরা পরামর্শ দিচ্ছি। তথ্য বলছে এবারের বন্যায় কক্সবাজারের 43,000-এর বেশি কৃষক এবং 4,211 হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে সকালে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় গাছের চারা রোপণের মাধ্যমে 2 মাসব্যাপী এ অভিযানের উদ্বোধন করেন তিনি। কর্মসূচি চলবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে বৃক্ষরোপণের আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। 11,35,36,000 বৃক্ষ আমরা সারা বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে, জলসিঁড়িতে আমরা রোপণ করব। এটা একটা অত্যন্ত মহৎ কাজ। এটা আমাদের পরিবেশ বান্ধব। এখানে অক্সিজেন জেনারেট হয়, এই গাছ থেকে অক্সিজেন জেনারেট হয় এবং পরিবেশের সুরক্ষা দেয়। তো এই জন্য এটা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে আমরা এটা পালন করে থাকি। ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফাইনালে এবার ফেনালি সীমার উত্তাপ, যদিও আর্জেন্টিনার ফুটবলাররা তা নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন না। যেভাবে দলগত পারফরমেন্সে ইংল্যান্ডকে হারিয়েছে আলবিস সেলেস্তেরা, স্পেনের বিপক্ষে শিরোপার মঞ্চেও তা ধরে রাখতে চায় তারা। যোগ্য দল হিসেবেই আর্জেন্টিনা ফাইনালে জায়গা করে নিয়েছে বলে মনে করেন মেসি, লাউতারোরা। যুক্তরাষ্ট্র থেকে এস এম ইকবালের রিপোর্ট। Sintiéndome bien, la última Copa América me 1986 বিশ্বকাপে 2 গোল করে ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে ফকল্যান্ড ওয়ারের প্রতিশোধ নিয়েছিলেন দিয়াগো মারাদোনা। ঠিক তার 4 দশক পর লিওনেল মেসির 2 অ্যাসিস্টে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেছে ইংল্যান্ড। আর্জেন্টিনার এই জয়ের পেছনে ইংল্যান্ডের অবদানও কিন্তু কম নয়। 55 মিনিটে গর্ডনের দুর্দান্ত একটা গোলে এগিয়ে যায় 3 লায়ন্স। তারপরে আসলে মূল ভুলটা করে বসেন থমাস টুশেল। কৌশল বদল করে তিনি চলে যান লো ব্লকে। মিডফিল্ডাররাও লো ব্লকে গিয়ে আর্জেন্টিনাকে আক্রমণ করার বদলে তারা আর্জেন্টিনার আক্রমণগুলো প্রতিহত করার চেষ্টা করেছে এবং এই সুযোগটাই লিওনেল স্ক্যালোনি টিম দুর্দান্তভাবে কাজে লাগিয়েছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লাউতারো মার্তিনেজ এবং লিওনেল মেসিরা এই কথাটাই কিন্তু বারবার বলেছেন। এই বিশ্বকাপের জন্য আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি। গেল ডিসেম্বর থেকে আমি 2 বেলা করে অনুশীলন করেছি। ভালো একটা ম্যাচ হয়েছে। আমার মনে হয় যথেষ্ট যোগ্য দল হিসেবেই বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ইংলিশ টিম ম্যানেজমেন্ট তাদের মিডফিল্ডারকে উঠিয়ে নিয়ে তারা ডিফেন্সে আরো শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছিলেন। তখন কিন্তু লিওনেল স্ক্যালোনি তার ডিফেন্ডারকে উঠিয়ে তিনি আক্রমণ ভাগে লাউতারো মার্তিনেজকে নামান। স্পেশালি জোনাল মার্কিং এর কথা যদি বলি বা রাইট সাইডের যে কথাটা বলি, যেখানে লিওনেল মেসি স্পেস ক্রিয়েট করে 2টো গোল আদায় করে নিয়েছেন, সেই জায়গাটার কথা যদি বলি, এই সুযোগটাকে তো ইংল্যান্ডই করে দিয়েছে আর্জেন্টিনাকে। অনেকেই ফিনালিসিমার কথা বলছে, আমি এভাবে ভাবতে চাই না। আমাদের পুরো ফোকাস এখন বিশ্বকাপ ফাইনাল ঘিরে। হাতে যে সময়টুকু আছে চেষ্টা করব চূড়ান্ত প্রস্তুতি নিতে। স্পেন দারুণ একটা দল, তবে এই মুহূর্তে আমরাও দারুণ ছন্দে আছি। মিক্স জোন কিংবা সংবাদ সম্মেলনে বারবারই উচ্চারিত হয়েছে, সেটা হচ্ছে বিশ্বকাপে এবার ফিনালিসিমা। এটা নিয়ে মেসি, লাউতারো মার্তিনেজ সবাইকেই প্রশ্ন করা হয়েছিল, যদিও তারা বিষয়টা এভাবে না দেখে স্পেনকে শক্ত প্রতিপক্ষ হিসেবে মানছে। তবে দিন শেষে তাদের যে কাজ, সেই কাজের প্রতি দৃষ্টি রাখছে বেশি। আটলান্টা স্টেডিয়াম থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দেশের বাইরের খবর। ইরানের দক্ষিণাঞ্চলে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। টানা কয়েকদিনের আক্রমণে দেশটিতে 35 জন নিহত, 3 শতাধিক মানুষ
আহত হয়েছেন। মার্কিন আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে ইরান ও তার মিত্ররা। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা ইরানের অন্তত 20টির বেশি ড্রোন ও 4টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। অন্যদিকে ইরাকের ইরবিলে মার্কিন কনসুলেট ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে ড্রোন হামলা। এদিকে ট্রাম্প দাবি করেছেন সমঝোতা করতে মরিয়া হয়ে আছে তেহরান। অন্যদিকে ওয়াশিংটনের সাথে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে ইরান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর মুজাফফর আটক, 45 বছর ছিলেন পলাতক, সেনাবাহিনীর কাছে হস্তান্তর করল ডিবি। যোগ্য দল হিসেবে শিরোপার মঞ্চে আর্জেন্টিনা, ফাইনালে জ্বলে ওঠার অপেক্ষায় মেসি, লাউতারোরা। ছাড় দেবে না ইয়ামারের স্পেনও। এই ছিল 5টার সময় সংবাদে। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সামনে টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এবার যাচ্ছি বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন কর্নার লাইন।